ঘড়ির কাটায় বাজে এখন 5টা আর আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন হলো 6:28। ক্যাব বুক করেছি, ক্যাবে আমি উঠবো, তারপর আস্তে আস্তে সবাই উঠবে। এবার ট্রেন পাবো কি পাবো না সেটাই হলো সবথেকে ভয়ের বিষয়। আর ট্রেনে গেলেও এখন সেই সাঁতরাগাছি পৌঁছাতে পারবো না, তাই কিছু করার নেই। যেহেতু আমাদের যাত্রাপথ শুরু মধ্যম থেকে, তার জন্য নির্ধারিত সময় ক্যাব আসার পর আমরা একের পর এক উঠে দক্ষিণেশ্বরের পাশে বালি ব্রিজ হয়ে আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। ভয়টা পেয়েছিলাম, সেই ভয়টা থেকে আপাতত মুক্ত। শেষমেশ ট্রেনের অনেক সময় আগেই চলে এসেছি আমরা সাঁতরাগাছি স্টেশন। আর আজকে আমাদের একজন নতুন সফর সঙ্গী আছে, এই কমলকান্তি ঘোষ। আজকে আমাদের দুজনের সাথে এবার 6:28 ট্রেন, দেখি কোথায় যায়। আর চলো আমাদের সাথে নেক্সট কি হবে দেখার জন্য। আর এরপর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও স্টেশনে ঢুকলো না ট্রেন, আর আমরা ওয়েট করতে লাগলাম ট্রেনের জন্য। তারপরে ফাইনালি চলে আসলো রূপসী বাংলা এক্সপ্রেস নির্ধারিত সময় অনেকটা পরেই। তারপরে আমরা ট্রেনে উঠে আমরা খুঁজতে লাগলাম আমাদের সিট নাম্বার, আর সিট নাম্বার খুঁজে বসার পরেই শুরু হলো আমাদের ট্রেনের যাত্রা। একের পর এক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছাতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। এইভাবেই আমরা পৌঁছে গেলাম টেরাকোটার দেশে। বিষ্ণুপুর স্টেশনে ট্রেন আমাদের নামিয়ে ট্রেনটি চলে গেল তার নিজের উদ্দেশ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার্স। আর তোমরা যারা আছো না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালী। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর। স্টেশন থেকে নামার পর স্টেশনের পাশে টোটো, অটো রিক্সা, গাড়ি প্রচুর তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমাদের যেটা কমফোর্টেবল সেই অনুযায়ী তোমরা বুক করে দিতে পারো। তবে গাড়ি ভাড়া 1000 টাকা থেকে বলছে, তবে বার্গেনিং করলে সেটা 800-900তেও হয়ে যেতে পারে। তোমরা এই 1000 টাকা বা 800-900 টাকায় পুরো সারাদিন তোমাদের ঘুরিয়ে দেবে বিষ্ণুপুরের যত স্পট আছে। তবে আমার মতে গাড়ি বুক না করাই ভালো, কারণ অনেক ছোট ছোট রাস্তা আছে যেখানে গাড়ি তোমাদের প্রবেশ করবে না। তারপর আমরা চলে গেলাম টোটো রিক্সা বুক করতে। এখানে টোটো রিক্সা দুভাবে বুক করা যায়, একটা হলো সারাদিন ঘোরাবে সেই হিসাবে একটা ফিক্স টাকা, আর এছাড়াও পার ঘন্টা 200 টাকা হিসাবে। পার ঘন্টা 200 টাকা হিসাবে বুক করার প্রধান কারণ হলো বিষ্ণুপুরে যতগুলো স্পট আছে ততগুলো স্পট আমরা যতক্ষণ খুশি সময় নিয়ে দেখতে পারবো। কিন্তু তোমরা যদি সারাদিনের জন্য বুক করো তাহলে টোটোওয়ালাগুলো তোমাদের বারবার ফোন করে বলবে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, কিন্তু তাদের কারণটাই হলো তারা 3 ঘন্টার মধ্যে বিষ্ণুপুরের যত স্পট আছে সেটা ঘুরে দেখানোর চেষ্টা করবে, আর এর জন্য তোমাদের সাথে টোটোওয়ালাদের ঝগড়াও হতে পারে। রাজমঞ্চ, জুড় বাংলা, শ্যামরাই মন্দির, লালজু মন্দির, মদনমোহন, ধর্মমালা কামান, ছিন্নামস্তা, লালবান, সর্বমঙ্গলা মায়ের মন্দির, জুড় বাংলা, এগুলো সব দেখাবো। 2 ঘন্টা 200 টাকা ঘন্টা, 200 টাকা পার ঘন্টা। আর তোমার ফোন নাম্বারটা বলো। 91 26 60 70 23। নাম কি কাকুর? লালজু গড়াই। তা এরপর কাকুকে বুক করার পর আমরা চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন রাসমঞ্চের দিকে। রাসমঞ্চ প্রবেশ করার জন্য এখানে টিকিট কাটতে হয়। তোমরা যদি এই স্ক্যানারে অনলাইন টিকিট কাটো তার প্রাইস পড়বে 20 টাকা, আর তোমরা যদি সরাসরি ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটো তার প্রাইস পড়বে 25 টাকা। আর এই টিকিটগুলো তোমরা রেখে দেবে, পরে আরো 2টো মন্দির ঢোকার জন্য এই রাসমঞ্চের টিকিটগুলো তোমাদের দেখাতে হবে। রাজা বীর হাম্বি 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি তৈরি। এই রাসমঞ্চে রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে সমস্ত বিগ্রহগুলো এখানে আনা হতো এবং পুজো করা হতো। এই রাসমঞ্চের বেদিটা ছিল ল্যাটেরাইট পাথরের, আর তার উপরে সুন্দর টেরাকোটার মন্দির। এই রাসমঞ্চের ভিতরে গেলে এর একটা আলাদাই বৈশিষ্ট্য আছে, তোমরা এই ভিডিওতে সেটা দেখতে পাচ্ছ। এই যে এই জিনিসগুলোকে খিলান বলে, আর এই প্রত্যেকটি খিলান ভি আকৃতি শেপের তৈরি করা আছে, মানে যেটা দেখতে না দারুণ লাগছে। তোমরা এখানে যে খিলানগুলো দেখতে পাচ্ছ, এখানে টোটাল 108টা খিলান আছে, আর এই 108টা খিলানে 108 জোড়া রাধাকৃষ্ণের মূর্তি বসতো রাস পূর্ণিমা, আর প্রতিটা রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটা বড় করে প্রদীপ থাকতো, আর এই সমস্ত প্রদীপগুলো জ্বালানো হতো ঘি দিয়ে। আর তখন এর জন্য ঘি প্রয়োজন হতো প্রায় 7.5 মণ, মানে প্রায় 300 কিলোর মতো। তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণ ঘিয়ের প্রয়োজন হতো। আর এই যে 108টা মূর্তি ছিল, এই 108টা মূর্তিতে পুজো করার জন্য 108টি ব্রাহ্মণী ডাকা হতো। আর এই রাসমঞ্চ ঘুরে দেখার পর আমরা চলে গেলাম এর পরের ডেস্টিনেশন মদনমোহন মন্দিরে। 1694 খ্রিস্টাব্দে দুর্জন সিংহ এই মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করে, আর এই মদনমোহন হলো পুরো বিষ্ণুপুরের আরাধ্য দেবতা। এই মদনমোহন হলো প্রস্থদ্ধে পূর্ণ ভগবান। বীরহাম্বি তীর্থ পর্যটক করতে গিয়ে বীরভূমের ইলম বাজারে গিয়ে উপস্থিত হন, আর সেখানে তিনি ধরণীধর মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে তার পারিবারিক দেবতা মদনমোহন জিউর রূপে মুগ্ধ হয়ে নিজের পরিচয় গোপন করে সবার চোখে ধুলো দিয়ে এই মদনমোহনকে নিয়ে চলে আসেন এই বিষ্ণুপুরে। পরবর্তীকালে সেই ব্রাহ্মণ বিষ্ণুপুরে উপস্থিত হলে রাজা হাম্বিকে দেখে চিনতে পারেন, কিন্তু ঘটনাক্রমে
মদনমোহন জিউ এখানেই থেকে যায়। এই মন্দিরে প্রবেশ করলেই মন্দিরের বাইরে এবং ভিতরে তোমাদের অসংখ্য সুন্দর টেরাকোটার কাজ চোখে পড়বে। এই মন্দিরের কিছুটা অংশ এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা থাকলেও সেটা রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর এই মন্দিরের ভিতরে অসংখ্য ছোট ছোট বিভিন্ন দরজা আছে, কিছু দরজায় তালা দেওয়া থাকলেও কিছু দরজা ছিল খোলা। আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করলে দেখলাম একটা দরজা দিয়ে ঢুকলাম, আরেকটা দরজা দিয়ে বেরিয়ে সেটা মন্দির প্রাঙ্গণেই উপস্থিত হচ্ছিলাম। এই হলো সেই মদনমোহন জিউর মূর্তি। আর মদনমোহন মন্দির থেকে বেরোনোর পর তার পাশেই দেখবে অসংখ্য ছোট ছোট টেরাকোটার দোকান আছে। এখানে এই টেরাকোটার জিনিস খুব স্বল্প মূল্যে তোমরা পেতে পারবে। আর এখানকার নিজের হাতের তৈরি এইসব টেরাকোটার তাদের জিনিস। এরপর আমরা যেখানে গেছিলাম সেটি হলো পাথরের তৈরি রথ। মাকড়া পাথর দিয়ে এই রথটি তৈরি হয়। সপ্তদশ শতকের শেষের দিকে এই রথটি তৈরি হয়। এরপর আমরা চলে আসলাম গড় দরওয়াজা দেখার জন্য। বিষ্ণুপুর ঢোকার মুখে দুটো তোরণের মুখোমুখি হবে, একটা হলো ছোট তোরণ আর ছোট তোরণের ঠিক পিছন দিকেই আছে বড় তোরণ। বিষ্ণুপুরের বাইরে দিয়ে তখনকার দিনে কেউ প্রবেশ করলে এই দুটো তোরণের মধ্যে দিয়ে তাদের প্রবেশ করতে হতো। আর এই তোরণ দুটো বানানোর মুখ্য উদ্দেশ্য হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই বহিঃতরণের পাশে যে এই অসংখ্য ছোট ছোট ছিদ্র দিচ্ছ, তখনকার দিনের বহিঃশত্রু যখন বাইরে থেকে আক্রমণ করতো, এখানকার সৈন্যরা এই ফুটো দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করত। মানে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ছোট ছোট ছিদ্রগুলো তৈরি করা হয়েছে। এই তোরণে টোটাল 3টে দরজা ছিল। একটা ঢোকার সময় একটা, এই যে বাইরে থেকে একটা দরজা, আর একটা ঠিক মিডিলে একটা দরজা, আর এইটাকে বেরোনোর সময় ঠিক আরেকটা দরজা পড়বে। তোরণ থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম বিষ্ণুপুর মন্দির প্রধান কমপ্লেক্সের সামনে। সেটা হলো লালজি মন্দির। মন্দিরের দক্ষিণ দেয়াল সংলগ্ন উৎসর্গ লিপি থেকে জানা গেছে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ এই মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিল। প্রাচীর বিশিষ্ট এই মন্দিরটি একটি উঁচু বেদির উপর অবস্থিত। সম্মুখভাগের অপরূপ পঙ্খের কাজ এটাটা অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে। এই মন্দিরের দক্ষিণ পশ্চিম ও পূর্ব দিকে একটি সোপান বা বারান্দা রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহ ছাদটি গম্বুজ আকৃতির। বীরহাম্বির আরাধ্যা ছিলেন মৃন্ময়ী মা। এখনো এখানে দুর্গাপুজোর সময় মহা সমারোহে হয় এই দেবীর পুজো। মৃন্ময়ী মন্দিরের ঠিক বিপরীত পাশে হলো রাধেশ্যাম মন্দির। মৃন্ময়ী মন্দির দেখে আমরা চলে গেলাম রাধেশ্যাম মন্দির। মন্দিরের লিপি অনুসারে 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। দক্ষিণমুখী একচূড়া বিশিষ্ট এই মন্দিরটার গায়ে রয়েছে অসংখ্য পোড়ামাটির ফুলের বিভিন্ন রকম কারুকার্য। এই মন্দিরের পাশেই রয়েছে একটা তুলসী মঞ্চ, আর তার ঠিক পাশেই রয়েছে নাট মঞ্চ। আর এরপরেই আমরা চলে আসলাম জোড়বাংলা মন্দিরে। 1655 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব এই মন্দিরের প্রতিষ্ঠা করে। আর এই মন্দির প্রবেশ করার জন্য আপনাদের সেই রাসমঞ্চের টিকিট দেখাতে হবে। খড়ের তৈরি কুড়ে ঘরকে পাশাপাশি রাখলে যেরকম লাগে ঠিক এই মন্দিরটি সেই আদলেই তৈরি হয়েছে। আর এই মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য সুন্দর কারুকার্য।
আর এই মন্দির থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে অসংখ্য সুন্দর সুন্দর টেরাকোটার মৃৎশিল্পীদের দোকান। এরপর আমরা পৌঁছে গেলাম শ্যামরাই মন্দির, যা পঞ্চরত্ন মন্দির নামেও বিখ্যাত। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের সেই রাসমঞ্চের টিকিট আরেকবার দেখাতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠা করে 1643 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ। এই সিংহ উপাধিটা কিন্তু মুঘলদের থেকে পাওয়া। আসলে ওখানে তিনি ঘোড়া ছুটিয়ে এই উপাধিটা পেয়েছেন। আসলে তিনি কিন্তু মল্ল রাজা। এরপর আমরা আসলাম এই লালবাদে। আর এই লালবাদের পাশেই একটা সর্বকলা মায়ের মন্দির আছে। আর সর্বকলা মায়ের মন্দিরের পাশ দিয়ে কিছুটা এগোলেই পড়বে এই লালবাদ। আর এই লালবাদ নিয়ে একটা পুরনো কাহিনী কথিত আছে। এখানে লালবাইকে এখানকার রাজারা নৌকার মধ্যে বেঁধে সেই নৌকাটি উল্টো করে তাকে ডুবিয়ে দেন, আর তার চিৎকার এখনো এখানে মাঝে মাঝে শোনা যায়। এরপরেই আমরা চলে আসলাম দলমাদল কামান দেখতে। দল কথার অর্থ শত্রু আর মাদল কথার অর্থ কামান। বীরহাম্বির সময়কালে বাংলাদেশ থেকে এক শিল্পী এসে এই কামান তৈরি করে। আর এই কামান একবারই ব্যবহার করা হয়, সেটা হলো 1742 খ্রিস্টাব্দে বর্গীদের আক্রমণ প্রতিরোধ করার জন্য। অনেকেই এই মন্দির নগরী বিষ্ণুপুর আসে টেরাকোটার কাজ ও মন্দির দেখার জন্য, কিন্তু অনেকেই আসে এই ছিন্নমস্তাকা মন্দিরে মাকে শুধু দর্শন করার জন্য। মা ছিন্নমস্তাকা হচ্ছে দশম মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তাকা। এই মন্দিরটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই মন্দিরের যে মূর্তিটি আছে সেটি রাজস্থান থেকে আনা হয়েছে। তোমরা বিষ্ণুপুর যদি একদিনের জন্য ঘুরতে আসো সেটা অনায়াসে হতে পারে। তোমাদের সকালবেলা রূপসী বাংলা এক্সপ্রেস আছে সাঁতরাগাছি থেকে 6:28, সেটা বিষ্ণুপুরে 9:30 সময় নামিয়ে দেবে। এছাড়া আরেকটি ট্রেন আছে 7:45, সেটা শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস, সেটা বিষ্ণুপুর 11:10 নামিয়ে দেবে। তবে আমি বলবো রূপসী বাংলা এক্সপ্রেসটা আসলে সেটা তোমার সময়টা হাতে অনেকক্ষণ পাবে। এছাড়াও তোমরা ধর্মতলা থেকে স্প্ল্যানেড থেকে অসংখ্য বাস আছে বিষ্ণুপুরের সকালবেলা, সেটা ধরেও তোমরা বিষ্ণুপুর আরামসে চলে এসে সারাদিন কাটিয়ে চলে যেতে পারো। তোমাদের বলবো এখন আসার পর আমরা জানতে পারলাম এখানে 3:47 নাগাদ আরণ্যক এক্সপ্রেস আছে, সেটা ধরে এখন ব্যাক করবো। এরপরেও আরেকটা আছে 5:30 রূপসী বাংলা, সেটা ধরেই ব্যাক করার কথা ছিল, কিন্তু সেটা ধরে আর করবো না। 3:47 যে আরণ্যক এক্সপ্রেস আছে ওইটা শালিমার যায়, কিন্তু আমরা সাঁতরাগাছি নিয়ে যাবো, ওখান থেকে চলে যাবো। সকালেও আসার সময় সাঁতরাগাছি হয়ে এসেছিলাম। আর আমাদের আরেকটা জিনিস বলে দিই, আমাদের যেহেতু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তার জন্য আমাদের এত লেট হলো। তোমরা যদি ভিডিও ফটো না করো, মানে টুকটাক মন্দিরটা দেখে বেরিয়ে যাও, তোমাদের আরও অনেক আগে হয়ে যাবে। তোমরা 13টা স্পট 4 ঘন্টার মধ্যে কভার করে দিতে পারবে। বিষ্ণুপুরে অসংখ্য খাবারের হোটেল আছে। তোমরা যদি ঘুরতে ঘুরতে খিদে পায়, তোমাদের টোটোওয়ালা ড্রাইভার বা অটোওয়ালাকে বলে যে কোনো হোটেলের সামনে দাঁড়িয়ে তোমরা খাবার নিয়ে নিতে পারবে। এছাড়াও স্টেশনের পাশে অসংখ্য খাবারের দোকান আছে, সেখানে এসে আমরা 60 টাকার বিনিময়ে 2টো মাছ ভাত নিলাম, আর 5 টাকা পিস রুটি আর হাফ প্লেট তরকা 25 টাকার বিনিময়ে নিজের পেটের খিদা নিবারণ করলাম। তো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর হ্যাঁ, পাশে বেল আইকনটা টিপতে ভুলো না আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।